2019 সালে জামাত শিবিরের পূর্ণ সহযোগিতায় যে নূরের উত্থান ঘটল, সেই নূর আজ জামাত শিবিরের উত্থান প্রদীপ নিভিয়ে দিতে চাই। ছাত্রলীগ যখন নূরকে কুকুরের মতো ফিটেছে, সে সময় শিবির তাকে নানা উপায়ে রক্ষা করার চেষ্টা করছে এবং জামাত নূরের পক্ষে বিবৃতি ও মাঠের প্রতিবাদের মধ্য দিয়ে পাশে থেকেছিল। ক্ষমতা এমন জিনিস পেয়ে গেলেই মানুষ হয়ে ওঠে নিমক, হারাম ও অকৃতজ্ঞ। নূর হলো বর্তমান রাজনীতির এক পরিত্যক্ত মির্জাফর। প্রয়োজন এবং জামাতের এই উত্থানটা অবশ্যই দেশের ভবিষ্যতের জন্য একটি অশনি সংকেত। রাজনীতিতে বন্ধুত্ব চিরস্থায়ী নয়, স্বার্থই শেষ কথা। রাজনীতি আগুনের খেলা, এখানে আজ যে পাশে থাকে কাল সেই বিপক্ষে দাঁড়াতে পারে। ইতিহাস বলছে রাজনীতিতে কোনো সম্পর্ক চিরস্থায়ী নয়, চিরস্থায়ী হলো শুধু স্বার্থ আর অবস্থান। আর এই বাস্তবতা বুঝতে না পারলে বারবার ধাক্কা খেতে হয়। 2019 সালে দেশের ছাত্র রাজনীতিতে এক বড় আলোচনার নাম ছিল নুরুল হক নূর। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে ডাকসু নির্বাচন, সব জায়গায় তার উত্থান ছিল নাটকীয়। তখন অনেকেই মনে করছিলেন এটা ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের শুরু। কিন্তু প্রশ্ন হলো, এই উত্থান কি তার একা ছিল, নাকি এর পেছনে ছিল বিভিন্ন রাজনৈতিক শক্তির নীরব এবং প্রকাশ্য সমর্থন? সে সময় ক্যাম্পাস রাজনীতিতে সংঘর্ষ, দমনপীড়ন, হামলা সব কিছুই ছিল বাস্তব। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নূর ও তার সহযোগীরা মারধরের শিকার হন, এটা দেশবাসী দেখেছেন। তখন অনেক ইসলামপন্থী ছাত্র সংগঠন ও রাজনৈতিক দল তার পাশে দাঁড়ায়। বিশেষ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামী তার পক্ষে বিবৃতি দেয়, প্রতিবাদ করে এবং তাকে একটি রাজনৈতিক স্পেস তৈরি করতে সহায়তা করে। এমন অভিযোগ বা দাবি বহু মহলে শোনা যায়। এখানে আসে আসল প্রশ্ন, রাজনীতিতে সহযোগিতা কি চিরস্থায়ী বন্ধন তৈরি করে, নাকি সেটাও সময় ও স্বার্থের উপর নির্ভরশীল? রাজনীতিতে এক ধরনের অলিখিত চুক্তি থাকে, যখন কারো উপর দমনপীড়ন চলে তখন অন্য শক্তিগুলো তাকে সমর্থন দেয়, কারণ তারা একটি বড় রাজনৈতিক সমীকরণ তৈরি করতে চায়। কিন্তু সময় বদলালে সমীকরণও বদলায়। আজ যদি দেখা যায় নূরা তার আগের সহযোগী শক্তির বিরুদ্ধে কথা বলছে বা তাদের সমালোচনা করছে, তাহলে সেটাকে দুইভাবে দেখা যায়। একদল বলবে এটা অকৃতজ্ঞতা, আরেক দল বলবে এটা রাজনৈতিক অবস্থানের স্বাভাবিক পরিবর্তন। ক্ষমতা মানুষকে বদলে দেয়, এটা নতুন কথা নয়। ইতিহাসে আমরা দেখেছি ক্ষমতার স্বাদ পেয়ে অনেকেই আগের সম্পর্ক ভুলে যায়। কিন্তু এটাও সত্য, রাজনীতিতে কেউ কারো স্থায়ী বন্ধু নয়, সবাই নিজের অবস্থান মজবুত করতে চায়। নুরাজ নিজের দল ও প্ল্যাটফর্ম নিয়ে এগোতে চান। তিনি হয়তো মনে করেন স্বাধীন অবস্থান ছাড়া টিকে থাকা যাবে না। আবার জামাত শিবিরের সমর্থকেরা মনে করেন তাদের সমর্থন নিয়ে তিনি উঠে এসেছেন, এখন সেই ভিত্তিকে অস্বীকার করছেন। এই টানাপোড়েন আসলে ব্যক্তি বনাম সংগঠন নয়, এটা রাজনৈতিক স্বাভাবিক সংঘাত। বাংলাদেশের রাজনীতিতে জোট ভাঙ্গা করা নতুন কিছু নয়। একসময় যারা একসঙ্গে আন্দোলন করছে, পরে তারা আলাদা পথে হেঁটেছে। এর পিছনে থাকে আদর্শ, কৌশল, ভোটের হিসাব, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ, অনেক কিছু। তাহলে প্রশ্ন হলো, এখানে কে সঠিক? একজন বিশ্লেষক হিসাবে বলবো, রাজনীতিতে আবেগ দিয়ে বিচার করলে ভুল হবে। এখানে দেখতে হবে কে কাকে ব্যবহার করছে আর কে নিজের অবস্থান শক্ত করতে কৌশল নিয়েছে। যদি সত্যি কোনো রাজনৈতিক শক্তি কাউকে কঠিন সময়ে সহায়তা করে থাকে, তাহলে নৈতিকভাবে কৃতজ্ঞতা প্রত্যাশা করা অস্বাভাবিক নয়। কিন্তু রাজনীতির বাস্তবতা হলো, কৃতজ্ঞতা দিয়ে দল টিকে থাকে না, টিকে থাকে সংগঠন, জনসমর্থন আর কৌশল দিয়ে। আজ যে সম্পর্ক ভাঙ্গন আমরা দেখেছি, সেটা ভবিষ্যতে আবার জোটে রূপ নিতে পারে, এমন উদাহরণও কম নয়। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ দিয়ে কিছু অর্জন করা যায় না। জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা দেখতে চায় কে দেশের জন্য কি করছে, কে কেবল অবস্থান বদলাচ্ছে। তাই আবেগ নয়, বিশ্লেষণ দরকার, ক্ষোভ নয়, কৌশল দরকার। কারণ রাজনীতি মানে দীর্ঘ দৌড়। শেষ কথা হলো, রাজনীতির উত্থান যেমন দ্রুত হয়, পতনও তেমন দ্রুত হতে পারে। যে আজ জনপ্রিয়, কাল সে প্রশ্নের মুখে পড়তে পারে। তাই ব্যক্তিকে নয়, নীতি ও কাজকে বিচার করা উচিত। সমর্থকরা যদি মনে করেন তাদের সঙ্গে অবিচার হয়েছে, তাহলে তাদের কাজ হবে সাংগঠনিকভাবে শক্ত হওয়া, জনগণের মাঝে যাওয়া এবং নিজেদের অবস্থান পরিষ্কার করা। আক্রমণ নয়, যুক্তি হবে সবচেয়ে বড় অস্ত্র। রাজনীতি আগুনের খেলা, কিন্তু এই আগুন যেন সমাজকে পুড়িয়ে না দেয়, বরং আলোকিত করে, সেটাই হওয়া উচিত সবার লক্ষ্য। দর্শক, আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আপনার মূল্যবান মন্তব্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।